থামছেই না মৃত্যুর মিছিল। সিলেটে আরও ৫ শিশুর মৃত্যু। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। শিশু রাবিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত। স্বজনহারা পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী। বিচার বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আছে সেটা দীর্ঘ বিচার আমরা চাচ্ছি না, স্বল্প সময়ে এই বিচার কার্যকর করে আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। চট্টগ্রামের বাকুলিয়ায় ধর্ষণ চেষ্টায় আহত শিশুটির অবস্থা শঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসক। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি, হয়নি কোনো মামলা। পাবনার ভাঙ্গুড়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে 2 জন আটক। স্থানীয় এমপির নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেছে আরও 5 জনের। প্রকোপ শুরুর পর যা একদিনের সর্বোচ্চ। এ নিয়ে জেলায় হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 47 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 286 জন। এদিকে হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কিছু কিছু স্থানে শয্যা সংকট দেখা দেয়ায় মেঝেতে রেখেও রোগীদের চিকিৎসা চলছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকেরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন গুলশান সোসাইটির সদস্যরা। সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। এজন্য যত দ্রুত সম্ভব এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এই সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এজন্যই শিশু রামিসার উপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা। ছবিটা দিয়ে ঘুরা দেন। সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ছবিটা দিয়ে ঘুরা দেন। সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রমিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক, তাকে হ্যাং করা হোক।
আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। আমরা সকলকে দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে এনে দৃষ্টান্তমূলক অপরাধীর, এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে। সরকারের কাছে আমাদের আকুল দাবি এর দৃষ্টান্তমূলক বিচার, সর্বোচ্চ বিচার। বাংলাদেশে যে মৃত্যুদণ্ড আছে সেটা দীর্ঘ বিচার আমরা চাচ্ছি না, স্বল্প সময়ে এই বিচার কার্যকর করে। দর্শক, রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের বাসায় গিয়ে সমবেদনা জানাচ্ছেন সরকারি দলীয় সংসদ সদস্য সেলিমা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের অপরাধ থেকে আমরা আমাদের দেশের সন্তান মা বোনদেরকে আমরা রক্ষা করতে পারবো। আত্মীয় স্বজন ওনারা থাকতেন এবং আমরা প্রায় সেখানে যাই। অনেক কষ্ট, এক বছর মধ্যে মাকেও হারাইছে, বড় ভাই 6 মাস আগে। শিশু রামিসা হত্যার প্রতিবাদে মধ্যরাতেও উত্তাল ছিল রাজধানীর মিরপুর এলাকা। 10 নম্বর গোল চত্বরে অবস্থান নিয়ে চারপাশের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত 8:30টার পর থেকে আরও মানুষ জড়ো হয় সেখানে। খুনের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানান তারা। এদিকে অবরোধের ফলে পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। রাত 1টার পর পুলিশের অনুরোধে নতুন কর্মসূচি ঘোষণা করে এলাকা ছাড়েন আন্দোলনকারীরা। গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ভবনের 3য় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ওই দিনই গ্রেফতার হন মূল অভিযুক্ত সোহেল রানা। আমরা মেয়েরা সেফ নাই বাংলায়। যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা হত্যার বিচার আমরা চাই, অবশ্যই চাই, কিন্তু তার মানে তাই না যে এই এত হাজার হাজার গাড়ি রাস্তায় চারপাশে বন্ধ করে তুই আমরা এই বিচার চাই। শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং আমরাও এখানে ছিলাম। সাধারণ জনগণ যারা অংশগ্রহণ করেছিল, যারা করেনি সবাই এখানে ছিল। তো যারা আজকে আন্দোলন করা অবস্থায় গাড়ি ছেড়ে দিয়েছে আন্দোলন স্থগিত করে আজকের মতো, এবং আমরাও এটার বিচার চাই, তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারকে বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শোকাহত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। আশ্বাস দিয়েছেন দ্রুত বিচার নিশ্চিন্তের আর পরিবারের পাশে দাঁড়ানোর। বৃহস্পতিবার রাত 9:50 দিকে প্রধানমন্ত্রী রামিসার বাসায় পৌঁছান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। দ্রুত বিচারের আশ্বাসও দেন তিনি। জানান, রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব প্রধানমন্ত্রীর নিজের। এদিকে প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার আগেই রামিসার বাসার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়, যদিও গভীর রাত পর্যন্ত এলাকায় বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। রামিসার বড় বোন তার জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সব কিছু উনি বহন করবেন। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। দর্শক, সংবাদের শুরুতে জানাচ্ছিলাম দেশে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেছে আরও 5 জনের। প্রকোপ শুরুর পর যা একদিনের সর্বোচ্চ। আরও খবর জানবো রাজধানীর হামের পরিস্থিতি থেকে জানাতে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, আজ হাসপাতালে রোগীদের ভিড় কেমন? হামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? পুরো
পুরবী হামের চিত্র আসলে যদি বলতে যাই যে ঠিক প্রথম যেই শুরু হয়েছিল তার থেকে যে খুব বেশি উন্নতি হয়েছে সেটা একদমই নয়। ডিএনসিসি এই হাসপাতালে বলতে গেলে গড়ে প্রতিদিন প্রায় 100-র কাছাকাছি রোগী চিকিৎসা নিতে আসছে। কেউ শনাক্ত হচ্ছেন, কেউ শনাক্ত হচ্ছেন না, কারো সিমটম দেখা যাচ্ছে, কিন্তু সিমটম থাকার পরেও অনেকেরই দেখা যাচ্ছে যে হাম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যে তার হাম হয়েছে, কিন্তু তারপরেও কেউ কেউ এসে আউটডোর থেকেও কিন্তু চিকিৎসা নিয়ে যাচ্ছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে 15 মার্চ থেকে কিন্তু এই 21 মে অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু রোগী শনাক্ত হয়েছে মোট ৬৭,৫৫৪ জন। আর এ পর্যন্ত যদি বলি যে মোট হামে মৃত্যু সেটি কিন্তু 488 জন। এর মধ্যে কিন্তু ঢাকায় 209 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও যদি বলি যে এখন কিন্তু টিকাদান কর্মসূচি চালু রয়েছে। টিকাদান কর্মসূচির প্রায় 21 দিনের বেশি হয়ে গেছে। তো চিকিৎসকরা বলছিলেন যে 21 দিন পরে যেহেতু 3 সপ্তাহ পার হয়ে গেছে, তো 3 সপ্তাহ পার হওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে শিশুদের কিছুটা ইমিউনিটি সিস্টেম বাড়ছে। কিন্তু চিকিৎসকরা এটাও বলছেন যে এখন পর্যন্ত যারা যারা হামে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু এখনও দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেই কিন্তু তারা এই ডিএনসিসি কোভিড যে ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে, যেটি হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে, এই হাসপাতালে কিন্তু তারা আসছেন। একই সাথে যদি বলি যে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালেই কিন্তু কোনো রোগী ফেরত দিতে পারবে না বলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। সেই একই তথ্য অনুযায়ী কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে হামের যে রোগীরা রয়েছে তাদের কিন্তু দিনে একবার যেই জায়গায় রাউন্ড দেওয়ার কথা ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের, সেটি কিন্তু 2বার করার কথাও কিন্তু বলা হয়েছে। পুরবী। লামিয়া তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশের ওপর হামলার ঘটনায়ও কোনো মামলা হয়নি। ভুক্তভোগী শিশুকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখন শঙ্কামুক্ত। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক জানান শিশুটির ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মাসখানেক পর ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কিনা। এর আগে গতকাল বিকেলে বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ডেকোরেশন দোকানের এক কর্মচারী 4 বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা ওই ভবন ঘিরে রাখে। অভিযুক্ত যুবককে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। পরে অভিযুক্তকে নেওয়া হয় পুলিশি হেফাজতে। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের ঘটনার 1 মাসে বিচার হলেও কার্যকর হয়নি বিচারের রায় 1 বছরেও। আসামি হিটু শেখের ফাঁসির রায় করা যায়নি এখনো কার্যকর। অপরাধীর সহযোগী 3 জনেরকেই আগেই বেকসুর খালাস দিয়েছে আদালত। আইনজীবীরা বলছেন বিষয়টি উচ্চ আদালতে থাকায় এখনই ফাঁসি কাষ্ঠে ঝোলানো যাচ্ছে না হিটু শেখকে। অন্যদিকে পরিবার ও স্বজনরা বলছেন অপরাধীদের সাজা নিশ্চিত করতে না পারলে দেশে শিশুদের উপর এই পাশবিক নির্যাতনের লাগাম টানা সম্ভব নয়। না, এটা তো বড় বুদ্ধি হয়নি, কেবল 7 বছর যে 8 বছর পড়েছে। আমি ধরেন ওই সময় মারা গেল, তো অনেকেই অনেক কিছু করলো, অনেক আন্দোলন করলো, ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করছে আমার মনির জন্য, কিন্তু সেই পরিশ্রম বিফলে গেছে। সন্তানহারা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। বিচার প্রার্থী আয়েশা বেগমের আরতি রূপ নিয়েছে ক্ষোভ আর হতাশায়। মাগুরার ছোট্ট আসিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 2025 সালের 5 মার্চ রাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখের লালসায় ক্ষতবিক্ষত হয় ছোট্ট শরীর। গোটা দেশ স্রষ্টার কাছে ফরিয়াদ জানিয়েছিল সুস্থ হয়ে যেন আবারও মায়ের কোলে ফিরে যেতে পারে সে। তার হয়নি। 7 দিন পর হাসপাতালে মারা যায় আসিয়া। এরপর ধীরে ধীরে বহু সময় গড়িয়েছে। পুলিশ হিটু শেখ ও তার 2 ছেলে এবং স্ত্রীকে গ্রেফতারও করে। পরে আদালতে বেকসুর খালাস পায় 2 ছেলে ও স্ত্রী। সেই বছর 17 মে ফাঁসির রায় হয় হিটু শেখের, কিন্তু সেই রায় কার্যকর হয়নি এখনো। দোষীরা খালাস পেয়ে গেল, আবার তারা যে মাগুরা জেলাতে রায় দিল সেটাও কার্যকর করল না। সরকার এইভাবে যে কাজ করতেছে, এই কাজগুলো ঠিক। কিছুদিন জেল খেটে খুনি বের হয়ে যাবে।
কোন এক ফাঁকে এটা হারিয়ে যাবে। দীর্ঘ 1 বছরেরও বেশি সেই রায় কার্যকর হয়নি। আমরা আমাদের সবার দাবি এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধজনক কর্মকাণ্ডের শাস্তিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হলে আজকে এই রামিসা হত্যার এই বিষয়টা হয়তো আমাদের দেখতে হতো না। কেন কার্যকর করা যাচ্ছে না ফাঁসির রায়? আইনজীবীরা জানালেন আসামি পক্ষের আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়, তাই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্সের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হয়। ইতিমধ্যে উক্ত মোকদ্দমার সাজাপ্রাপ্ত আসামি বিজ্ঞ মহামান্য হাইকোর্টে অ্যাপিল দাখিল করেছেন। মোকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে অপেক্ষমান। শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে বিচারের পাশাপাশি রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পাবনায় এক জামায়াত নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গতরাতে ভাঙ্গুড়ার খানমরিচ এলাকায় এই ঘটনা ঘটে। আহত জিল্লুর রহমান দাসমরিচ ইউনিয়নে জামায়াতের সাবেক সেক্রেটারি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জিল্লুর রহমানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানকে চড় মারেন জিল্লুর রহমান। এরই জেরে রাতে তাকে রাস্তায় একা পেয়ে হামলা চালায় আব্দুর রহমান সহ আরো কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজশাহী মেডিকেলে। এদিকে ঘটনার পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলে। ভাঙ্গুড়া থানা চত্বরে নেতাকর্মীদের দিয়ে বিক্ষোভ করেন পাবনা 3 আসনে জামায়াতের সদস্য আলী আসগর। পরে হামলায় জড়িত দুজনকে আটক করে পুলিশ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালে উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠান মেলা ও নজরুল বইমেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজ রব বিরাজ করছে ত্রিশাল জুড়ে। সরকারি নজরুল একাডেমির মাঠ জুড়ে চলছে ব্যস্ততা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চ সাজানো সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরের শুরুতে বাইলর কানাহর ধারার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। আয়োজন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন এবং তারপরে বিকেলে এই অডিটোরিয়ামেই এই ময়মনসিংহ উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির এবং অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে প্রায় 5 শতাধিক নেতাদের সাথে তিনি সেখানে মত বিনিময় করবেন। পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে এবং আমাদের রাস্তা থেকে আমাদের যত সীমানা থেকে প্রত্যেকটা ভেন্যুতে প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনের চালক যাত্রীদের। যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ভোরে সেতুর উপর 2টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতুর ঢাকামুখী লেনে গাড়ির ধীর গতি তৈরি হয়। পরবর্তীতে সকাল 7:30 নাগাদ সেতুর উপরে আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে যানজটের ভোগান্তি বাড়ে। যান চলাচল স্বাভাবিক করতে তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রংপুরের সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে নগরীর মাস্টারপাড়া, কামারপাড়া, বাবুপাড়া সহ অন্তত 33টি জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরীর বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, নগরীর ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত সিটি কর্পোরেশনের ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ড্রেন আজকে জাম, রাস্তাঘাট সব ডুবে গেছে। ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসায় যাইতে পারতেছে না, আমরা নিজেরাই পরিষ্কার করতেছি। এখন সিটি কর্পোরেশন থেকে কোনো ভূমিকা নাই,
ড্রেন পরিষ্কার নাই, মেশিনে পানি ঢুকিয়ে নষ্ট হয়ে যায়। খুব কষ্টে আছে জনগণ, এই যে বানবাসার দিনে আরো কষ্ট। ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গোপালগঞ্জের 3 যুবককে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। সেখানে তাদের প্রতিজনকে বিক্রি করা হয়েছে 30 লাখ টাকা করে। এমন প্রতারণার খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। গত 7 মে রাশিয়ায় পাড়ি জমান গোপালগঞ্জ সদরের সীতারকুল এলাকার যুবক রনি ফকির। আশা ছিল ভালো চাকরি আর উচ্চ বেতনের, কিন্তু পৌঁছানোর পর ভাগ্য বদলের স্বপ্ন রূপ নেয় বিভীষিকায়। রাশিয়ায় পৌঁছে রনি জানতে পারেন এজেন্সি ও স্থানীয় দালাল চক্র তাকে 30 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে রুশ সেনাবাহিনীর কাছে। বর্তমানে তাকে যুদ্ধের কঠিন সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই খবরে তার পরিবারে চলছে আহাজারি। ক্যাম্পে আটকাই রাখছে, 7-8 জনেরই বাক করে ধইছে। ও বলছে যে আমার কাছে ফোন কাড়ি নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। 30 লাখ টাকা বেশি ফেলাইছে, এখন এই ছেলেরা যেভাবে হোক সরকারে উদ্ধার করে দেবে। শুধু রনি নন, ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন গোপালগঞ্জ সদরের ঘোষেরচর গ্রামের পলাশ শেখ ও বলাকৈর গ্রামের সৌরভ মোল্লা। স্বজনদের অভিযোগ, স্থানীয় দালাল রেজার মাধ্যমে ঢাকার একটি এজেন্সি তাদের রাশিয়া পাঠায়। সবার কাছ থেকে 6 থেকে 7 লাখ টাকা নেওয়া হয়, কিন্তু চাকরির বদলে ঠেলে দেওয়া হয় রণক্ষেত্রে। খবর মিলতেই পরিবারে বাড়ে আহাজারি, চান সরকারি হস্তক্ষেপে দ্রুত সন্তান ফিরুক বাড়িতে। 4-5 দিন হচ্ছে ওদেরকে আটকে রাখছে, ওদের খাবার ভালো মতো খাবার দেয়নি, খাবারে কষ্ট দিছে, অন্যান্য কষ্ট দিছে। ওদেরকে বলছে যে তোমাদের যে অভিযোগ ওদের স্বাক্ষর জোর করে ওদের কাছ থেকে করাই নিছে। 1,20,000 টাকা বেতন দেবে তাই বলছে, আর এবং এই কনস্ট্রাকশনের কাজে আর কি দিছে। সৌরভ জানালো যে আমরা আমাদের যে দালাল নিয়েছিল ও দালাল আমাদের দেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে এবং আমাদের চুল টুল বিভিন্ন ওরা কেটে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যুবকদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাই তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি। দালালদের প্রতারণার জাল ছিঁড়ে সরকার দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই তরুণদের দেশের মাটিতে ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। তাপস সরকার, যমুনা নিউজ। পাকিস্তানে গোয়েন্দা অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্তত 23 সদস্য। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। জানা যায় টানা 48 ঘন্টা ধরে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক এলাকায় চালানো হয় অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একাধিক আস্তানায়। পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় গোষ্ঠীটির প্রধান, এমন তার দাবি নিরাপত্তা বাহিনীর। সন্ত্রাসীদের আস্তানায় বেশ কিছু ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ সহ বিপুল পরিমাণ বিস্ফোরক। দর্শক, এই ছিল যমুনা নিউজে।